ট্যাবলেটটা খেয়েই মারা গেলেন বাড়ির কর্ত্রী। খাইয়েছিল বড় পুত্রবধূ। অতি সাধারণ ট্যাবলেট, প্যারাসিটামল। ময়নাতদন্ত রিপোর্ট বলল প্যারাসিটামল মৃত্যুর কারণ নয়, পাকস্থলিতে সায়ানাইড পাওয়া গেছে। বড় পুত্রবধূর বিছানার নিচে একটি হলুদ সাদা ক্যাপসুল পেল প্রশাসন। ল্যাব টেস্ট জানালো ক্যাপসুলটির মূল উপকরণ পটাশিয়াম সায়ানাইড। বড় বউ গ্রেফতার হল। মামলার বাদী ছোট পুত্র। সে হতভম্ব, শোকাতুর, উন্মাদ প্রায়। মা তার জীবন। বাড়ির বর্তমান কর্তা বড় পুত্রের অবস্থাও তথৈবচ। আগাগোড়া কিছুই বুঝতে পারছে না সে, কোত্থেকে কি হল। ছোট বউ যা একটু দায়িত্ববোধ দেখাচ্ছে। প্রশাসন, মিডিয়া, আদালত সব দিক সেই সামলাচ্ছে। মূলত মামলার সমস্ত আয়োজন করেছে সেই। স্বামীর হাহাকার দেখে তাকে দিয়ে মামলা সেই করিয়েছে। খুবই কাজের মহিলা ছোট বউ। বড় বউ ইস্পাত কঠিন হয়ে আছে। কিছুই বলছে না সে। এক প্রকার মুখ ভূমিকা তার। সেই আসামি এই হত্যাকাণ্ডের। বিত্তশালী পরিবার। পরিবার প্রধান ছিলেন মাই। সম্পত্তির ভাগবাটোয়ারা হয়ে গেছে। একই ফ্ল্যাটেই আছে সবাই। নিজস্ব, সুখী পরিবার। বড় পুত্র পুরোদস্তুর ব্যবসায়ী, ব্যবসায়িক বুদ্ধিতে বাপের মেধা পেয়েছে। বড় বউ সম্পূর্ণই আটপৌরে সংসারন্তপ্রায় মহিলা। সংসারের সৌন্দর্যই তার একমাত্র ধ্যান জ্ঞান। ছোট পুত্র অ্যাডভেঞ্চার প্রিয়, ম্যানেজারের হাতে ব্যবসা তুলে দিয়ে প্রায়ই বেরিয়ে পড়ে পর্যটনে। একাকী। স্ত্রীকে সঙ্গ দেয় না, যেহেতু বিয়েটা তার ইচ্ছের বিরুদ্ধেই করিয়ে দেওয়া হয়েছে সংসার মুখ করতে। ছোট বউ বিত্তকন্যা, মেধাবী, এখনও ছাত্রাবস্থায়। স্বামীর অবহেলা ভুলে থাকে পড়াশোনা আর নানাবিধ শখের অভ্যন্তরে ডুবে থেকে। প্রতিটি সদস্যই পরিবারের কর্ত্রীকে প্রশ্নাতীত শ্রদ্ধা করত। সবার অভিযোগ, বেদনা, হতাশায় একমাত্র ভরসা ছিলেন তিনিই। এ কারণেই বিষপ্রয়োগে হত্যাটি বিস্ময়াভিভূত করে রেখেছে পুরো রাষ্ট্রকে। সাজা হয়ে গেল বড় বউয়ের যাবজ্জীবন কারাদণ্ড। বলতে গেলে হ্যাঁ না কিছুই বলেনি সে পুরো বিচার প্রক্রিয়া জুড়ে। মৌনতাই সম্মতির লক্ষণ প্রবাদটি বিচারিক ক্ষেত্রে প্রযোজ্য কিনা জানি না, তবে তার মুখ ভূমিকা তার শাস্তিকে ত্বরান্বিত করেছে বলা যায়। এমন নিশ্চুপতায় তার স্বামী, দেবর, যা সবাই যুগপৎ বিরক্তি আর ঘৃণায় ধিক্কার জানালো। দেখা করব না করেও এতগুলো বছর সুখে দুঃখে একই ছাদের নিচে একত্রে কাটানো স্ত্রীটির দিকে তাকিয়ে হঠাৎ মায়া উথলে উঠল বড় পুত্রের। আদালত কক্ষ থেকে বের করে নেওয়ার পূর্ব মুহূর্তে সাক্ষাৎটুকু করেই ফেলল স্বামী। কি এমন প্রয়োজন ছিল? আকস্মিক বুক ভাঙা হাহাকার তার। অর্ধাঙ্গিনী তো অস্বাভাবিক নয়। পুরো বিচার প্রক্রিয়ায় যা করেনি স্ত্রী, সবাইকে অবাক করে দিয়ে তাই করল সে অবশেষে। কথা বলল বড় বউ। দৃষ্টিতে কৌতুক, অবিশ্বাস ও ঘৃণার অদ্ভুত এক মিশেলে ঘাট ত্যাচ্চা করে স্বামীর দিকে তাকিয়ে শব্দ কটি উচ্চারণ করল স্ত্রী। বাঁচিয়ে দিলাম পরিবারের মর্যাদা, কাবিননামার মর্যাদা। বিয়ের শপথ ভুলতে পারিনি বলেই বিশ্বাস ভাঙলাম না। চলে গেল নারী কারাভ্যন্তরে। বিশ্বাস ভাঙলাম না শব্দবন্ধটি শুনেই কেঁপে উঠল বড় পুত্র, কেঁপে উঠল ছোট বউ। পরস্পরের কাঁপুনি সর্বস্ব মুখমণ্ডল চাওয়াচাওয়ি করল উভয়ে। ওদিকে হাঁ করে তাকিয়ে রইল ছোট পুত্র। কিছুই বুঝল না সে। সেই সন্ধ্যায় প্রচণ্ড মাথা ব্যথায় মোচড়াচ্ছিলেন গৃহকর্ত্রী। এরকম প্রায়ই হয় তার। এ যন্ত্রণা টানা 2-3 দিন থাকবেই। গৃহচিকিৎসক শুধুমাত্র সাধারণ পেইন কিলারই প্রেসক্রাইব করেছেন এর ঔষধ হিসাবে। বড় বউ তখন স্বাভাবিকভাবেই শাশুড়িকে নিয়ে ব্যস্ত ছিল। ছোট বউ অন্যান্য দিন এরকম পরিস্থিতিতে বড় বউয়ের পিছু পিছু থাকলেও সেই সন্ধ্যায় নিজের ঘর থেকে বেরই হল না। বড় পুত্র অফিস থেকে তাড়াতাড়ি ফিরেছিল সেদিন। পারিবারিক শপিংয়ের পরিকল্পনা ছিল বলে স্বামী স্ত্রীর সেই সন্ধ্যায়। সেদিন ছোট পুত্র দেশেই ছিল, তবে বাড়িতে নয়। বন্ধুবান্ধবদের আড্ডা থেকে তার বাড়ি ফিরতে সেই মধ্যরাত। শাশুড়ি হঠাৎ লনের ঠান্ডা হাওয়ায় বসতে চাইলেন। বড়বউ বুকে চেপে নিয়ে যাচ্ছিলেন তাকে। ছোট পুত্রের কক্ষ পেরোতে গিয়েই জীবনের প্রচণ্ডতম হোঁচটটি খেলেন উভয়েই। হাওয়ায় জানালার পর্দা খানিক সরে যেতেই তারা দেখলেন বড় পুত্রের বুকে ছোট বউ আহ্লাদ করছে বিছানায়। এবং অল্পক্ষণ, ওই অল্পক্ষণেই 3 জন মানুষের পৃথিবী দুলে উঠল। শাশুড়ি ও বড় বউয়ের, এবং চকিতে জানালার ফাঁক দিয়ে শাশুড়ির ফ্যাকাশে স্তব্ধতা দেখে ফেলা ছোট বউয়ের। শাশুড়ির ওপাশে থাকা বড় বউকে দেখেনি সে। জীবনমৃত বড় বউ দ্রুত শাশুড়িকে নিয়ে লনের ঠান্ডা হাওয়ার দিকে সরে গেল।
পরদিন দুপুরে মারা গেলেন শাশুড়ি। সেই রাতেই অনেক ভেবেচিন্তে পরিকল্পনাটি সাজিয়ে ফেলেছিল ছোট বউ। তার নিয়মিত বিনোদনদাতা স্বামীর বড় ভাইকে ওদের বিনোদনযোগ্য শাশুড়ির দেখে ফেলা এবং এর ফলশ্রুতিতে তার সাজানো পরিকল্পনার কোনোটি ঘুণাক্ষরেও জানতে দেয়নি সে। স্বাভাবিক, কেমিস্ট্রির ছাত্রী ছোট বউ পরদিন সকালেই 2টি সায়ানেট ক্যাপসুল জোগাড় করে ফেলেছিল, যে হলুদ সাদা ক্যাপসুলগুলো সুইসাইড পিল নামে জগৎ কুখ্যাত। এগুলো সংগ্রহ করা দুর্ধর্ষ বুদ্ধিমতী তরুণীটির জন্য কোনো ব্যাপারই ছিল না। একটি ট্যাবলেট বড় বউয়ের বিছানার নিচে রেখে শাশুড়ির শুশ্রূষায় বড় বউয়ের সঙ্গে দিতে যাওয়ার আগে দ্বিতীয় ট্যাবলেটটি শাশুড়ির নির্দিষ্ট গ্লাসটিতে গুলিয়ে দিল সে। ব্যাস, দ্রুতই ঘনিয়ে আসছে শাশুড়িকে ওষুধ খাওয়ানোর ক্ষণ। খাওয়াবে বড় বউ। বড় বউ এখন কারাগারে। ছোট বউয়ের পরিকল্পনায় বেশ কিছু খুঁত ছিল। অন্যান্য অপরাধমূলক পরিকল্পনাগুলোর মতোই এটি ছোট বউও জানত বড় বউও। তবু স্বামী এবং স্বামীর পরিবারের সম্ভ্রম রক্ষায় স্বেচ্ছায় নিজেকেই অপরাধী মেনে নিয়ে বড় বউ যা করে গেল, তার সে ভূমিকায় আমি বিরক্ত। কারণ তার চিরন্তন নারীসুলভ ক্ষমাদানের মহৎ উদ্দেশ্যটি অপরাধীদের সুকুমার বোধ ও গ্লানিবোধ জাগাবে তো নাই, উপরন্তু মহা উল্লাসে তারা বিশ্বাসঘাতী অপরাধটিকে অধিকতর নোংরামির দিকেই দীর্ঘায়িত করবে। বিশ্বাসঘাতকদের ইতিহাস এই বলে, কারণ বিশ্বাসঘাতকরা শোধরায় না। সাজার মেয়াদ পূর্ণ হল বড় বউয়ের। 14 বছর পর বাড়ির সামনে এসে নিজেকে অবাঞ্ছিত মনে হতে লাগল তার। ড্রাইভার দরজা খুলে দাঁড়িয়ে রইল। বাম পা মাটিতে রাখল বড় বউ। তৎক্ষণাৎ তুলে নিল পুনরায়। দরজা বন্ধ করল গাড়ির। আমাকে একটু মিরপুর দিয়ে আসতে পারবে বাবা? বাড়ির কর্ত্রী শাশুড়িকে মেরে ফেলেছিল ছোট বউ। জানা সত্ত্বেও দায় নিজের কাঁধে নিয়ে কারাগারে চলে গিয়েছিল বড় বউ। ও সময় টানটান উত্তেজনাকর এই বিচারিক দিনগুলোয় সে অনেক কিছু ভেবেছিল। লোহার শিকের ভিতরের কুঠুরিতে বসে সে ভেবেছিল, সত্য বলে দিলে এর ফলাফল কি, দায় নিজে নিলে এর ফলাফল কি। দুই দিকেই সে দেখতে পেয়েছিল নিজেরই অপমান। যে মানুষটাকে চিরকাল বিশ্বাসে রেখে সংসার করছিল সেই লোকটা একটা লম্পট। সংসারে ছোট ভাইয়ের স্ত্রীর সাথে স্বামীর অনৈতিক সম্পর্কটার প্রভাবকে সে বিশ্লেষণ করেছিল সেই সময়গুলোয়। সেদিন যদি সত্যটা বলে দিত সে, যে তার স্বামীর সাথে তার যাকে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলার অপরাধেই তার শাশুড়িকে মেরে ফেলেছে যা, তাহলে মেয়েটির সাজা আটকাতে পারত না কেউই, যেহেতু দৃশ্যটা একই সময় সে নিজেও দেখেছিল। যদিও তার দেখে ফেলার তথ্যটি ছোট বউ জানত না বলেই শাশুড়িকে মেরে তাকেও মেরে ফেলেনি। সায়ানাইড বিষ খাইয়ে শাশুড়িকে মেরে তার উপরে দোষ চাপিয়ে বেঁচে যাওয়া মেয়েটি সেদিন একই সাথে নিজের অসামাজিক সম্পর্কের সাক্ষী ও সেই সম্পর্ক চালিয়ে যাওয়ার পথের কাঁটা দুই সরিয়েছিল। সে একটিবার মুখ খুললে সাজাটা উল্টে যেতে পারত। তাহলে কি হতো সে ভেবেছে বহুবার। তাহলে সে কি পুনরায় সেই মানুষটার সংসার করতে পারত? পারত, কিন্তু ওটাকে সংসার বলা যেত না। হয়তো কদিন কিংবা কমাস পরে তাকেও শাশুড়ির মতোই মরতে হতো। আর যদি সে ছোট বউকে কারাগারে ঢুকিয়ে স্বামীর সাথে বিচ্ছেদে যেত, তাহলে বিশ্বাসঘাতকতার সাজা তার স্বামীও যা উভয়েই পেত। এতে কি হতো? মেয়েটির শেষ হয়ে যাওয়া জীবনটার কথা যদি বাদই দেওয়া হয়, স্বামী কি শোধরাত? না, বিশ্বাসঘাতকরা শোধরায় না। জেল থেকে বেরিয়ে লোকটা পুনরায় বিয়ে করত এবং বিয়ে বহির্ভূত এসব কর্মকাণ্ড চালিয়ে যেত। ফলাফল, চুরমার জীবনের একপারে বসে তাকে দেখে যেতে হতো ওসব ক্লেদাক্ত সময় পরাজিত। হয়তো নিজেকে বাঁচিয়ে রাখাটাও সম্ভব হতো না পরবর্তীতে। কাজেই সে বেছে নিল এসবের বাইরের জীবন, নির্জন কারাবাস। জগৎ জানল সে অপরাধী, কিন্তু সে জানল বাঁচিয়ে দিয়েছে সে অনেক কিছুই, এমনকি মায়ের মতো তাকে বুকে পিঠে আংলে রাখা শাশুড়ির নিজ হাতে তিলে তিলে গড়ে তোলা পরিবারটির মর্যাদা। শাশুড়ির প্রকৃত হত্যাকারীর বিচার হলে তার আত্মা যতটা শান্তি পেত, তার গড়া পরিবারের মর্যাদা রক্ষা পেলে তার চেয়ে অধিক শান্তি তিনি পাবেন। এই ছিল পুরো বিচারকালীন সময়ে একটি শব্দ উচ্চারণ না করা বড় বউয়ের ভাবনা ও সিদ্ধান্ত। কিন্তু সে ছেড়ে দেয়নি কাউকেই। ও সময় হিসেব মিলিয়েছে সে, কারা জীবনের অভ্যন্তরে বসে কি করতে হবে তাকে, এবং করেছে। এবারও সবের ফলাফলের পালা। দেবর বসে আছে জীর্ণ সোফায়, বড় বউ খাটের কিনারে। বড় বউয়ের জন্য দেবরের ভাড়া করা ছোট্ট বাসাটায়। এখন দেবরের প্রশ্ন মেঝের দিকে তাকিয়ে ভাবিকে। ছেলেটাই ছিল 14 বছর আগে মায়ের হত্যাকারীর বিরুদ্ধে করা মামলাটার বাদী স্ত্রীর চাপে। আজও সে বিভ্রান্ত, যুগ আগের সেই সময়গুলোর মতোই। তবে তার এখনকার বিভ্রান্তি ভাবির প্রতি যুগপৎ ঘেন্না ও শ্রদ্ধার মিশেলে নয়। বিভ্রান্তি তার করণীয় নিয়ে। গত 14 বছরে অনেক কিছু সাজিয়েছে সে,
বলা যায় দুজনে মিলেই সে ও ভাবি, সে জেনেছে সবই ভাবির কাছ থেকেই, এবং তার চিরাচরিত ভবঘুরে স্বভাবের প্রভাবে বিশ্বাসঘাতক বড় ভাই কিংবা বিশ্বাসঘাতক স্ত্রীর বিরুদ্ধে হুটহাট কিছু করে পরিবারের মর্যাদাহানের দিকে এগোয়নি। ভাবি এই চেয়েছিল এতদিন, কিন্তু বিশ্বাসঘাতকেরা শোধরায়নি। এখন দুই আক্রান্তই মুখোমুখি। এবার মায়ের হত্যার শোধ, বিশ্বাসঘাতকতার সাজা, ইত্যাদি ইত্যাদি কথাগুলোর নাটুকে তুমি যেন আমিও। ভাবি তুমি চাও এসব বাদ দিতে এবং ওদেরকে স্বীকারে বাধ্য করতে আমাদের কাছে যে ওরা অন্যায় করেছে, করে চলেছে। আমারও একটা চাওয়া এটা, আরেকটা চাওয়া আছে আমার, প্রতারিতের অপমানের যন্ত্রণাটুকু বোঝানোর উভয়কেই। ভাবির দিকে তাকালো সে, তার চোখে শোধ নেই, উল্লাস নেই, বেদনা নেই, অশ্রুও নেই, জলজল করছে অপমান। অপমান কি মৃত্যু শোকের চেয়ে অবিস্মরণীয়? বিভ্রান্তি বাড়ল তার। ওরা কেমন আছে? ভাবির এ প্রশ্নে চোখ সরু হয়ে গেল তার। কাদের কথা জানতে চায় ভাবি? স্বামীর, যার, নাকি তার কন্যাটার? মিতুল ভালো আছে ভাবি। দ্রুত দাঁড়িয়ে উল্টো দিকে জানালার দিকে মুখ ফেরালো বড় বউ। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল মেঝে। নারী বড় মায়ার। এখন কি করব ভাবি? ওরা শোধরালো না। আমি তো বুঝি এখন সব। ঘরে যাই মাঝে মাঝে, বাকিটা সময় এই আছি, এখানে সেখানে, দেশে বিদেশে। ভাল লাগে না ভাবি মানুষের এইসব ক্লেদ, ভণ্ডামি। এই কি জীবন? মানুষ কি আরেকটু মানুষ হতে পারত না? মানব ইতিহাস মানুষকে কি দিল অবশেষে? মিতুল ভালো আছে ভাবি, সেও তো বড় হয়েছে, বোঝে এখন সব। দেশে আসতে চায় না এসবের কারণেই। থাকুক, ও দেশে পড়াশোনাতেই ব্যস্ত থাকুক। আমরা তো ভাবি নষ্ট হয়ে গেলাম। আপনার কন্যাটা মানুষ হোক। ভাবি, মিতুল আপনাকে ভুল বোঝেনি, কথা বলে না, মুখোমুখি হবে কোনোদিন বলেই আমি জানি। সে একটা প্রশ্ন নিয়ে বড় হচ্ছে আপনার জন্য। সে জানতে চায় কেন এমন ভুল সিদ্ধান্তে ওদের ক্ষমা করে দিয়ে জেলে চলে গেল তার মা। কথা বলবেন? ফোন বের করল সে। তীক্ষ্ণ চিৎকার করে উঠল বড় বউ। না, এখন না, বলবো, সময় আসুক, চলো ও বাড়ি যাব। হঠাৎ এই সিদ্ধান্তে বিফল হল দেবর, কিন্তু ভাবির কপালে ঝুলে আসা শুভ্র চুলগুলোর উড়ন্ত বিদ্রোহ চোখে পড়তেই তার কেন যেন মনে হল সময় এসেছে, এখন হিসেব মেলানোর সময়। বাড়ির বড় পুত্র বিষণ্ণ, ছোট বউয়ের চোখে অশ্রু। ছোট পুত্র চিরাচরিত বিভ্রান্ত। বড় বউ চোখ ঘুরিয়ে ফিরিয়ে তাকাচ্ছেন ঘরটার চারদিক। চারজনই বসা, একই ঘরে। 14 বছর পর নিজের বাড়িতে ঢুকল বড় বউ। কেমন আছো বড় বউ? ঘরে না এসে ভাড়া বাসায়? আমাদের অপরাধ কি বড় বউ? স্ত্রীর প্রতি সেই আগেকার তীব্র মায়া এ লোকটা আজও ত্যাগ করতে পারেনি। লম্পট ও প্রেমিক দুই সত্তাই এর মধ্যে প্রখর। আসব, বাড়িতে তো আসবই, কদিন একটু নিরিবিলি থাকতে চাইছি। কেমন আছো ছোট বউ? হুট করে এই প্রশ্নটা তার দিকে ধেয়ে আসবে বুঝতে পারেনি ছোট বউ। খানিক বিব্রত হল, সামলে নিল সাথে সাথেই। সে ব্রিলিয়েন্ট পড়াশোনায় ও প্রত্যুৎপন্ন মতিত্বে। ভালো আছি ভাবি, আপনি এখান থেকে আর যেতে পারবেন না, আমি যেতে দেব না। আপনার দেবর তো মাসে 29 দিন থাকে পথে পথে। সে আগের ভবঘুরে, আজও ভবঘুরে। পুরো সংসার আমাকেই দেখতে হয়। আর বিজনেস তো ভাইয়ার ঘাড়ে আছেই। এদিকে আপনি নেই, ভাইয়ার চেহারা স্বাস্থ্য কি হয়েছে দেখেছেন? ভাইয়ার দিকে নজর দিতে পারছো না ইদানিং? দেয়ালে ঝুলন্ত শাশুড়ির ছবিটার দিকে তাকিয়ে প্রশ্নটা করল বড় বউ। সামলে নিল ছোট বউ। পারছি কই ভাবি, সংসার চারটিখানি কথা, আপনি সামলান এবার। মিতুলকে ফোন করেছিলাম গতকাল, বলেছি আম্মু এসছেন, তুই সামনের উইন্টার ভ্যাকেশনে একবার আয়। মেয়েটা আসেই না, কত বড় হয়ে গেল আমাদের সেদিনের বাবুটা। তুমি কেমন আছো জামিল? স্বামীকে এই প্রথম নাম ধরে ডাকল বড় বউ। স্বামীর ভালো লাগলো ডাকটা, মায়া আরও বেড়ে গেল তার। তুমি আর যাচ্ছ না বড় বউ, তুমি যাচ্ছ না। ছোট বউয়ের সাথে আবার গড়ে তোলো এই সংসার। স্বামীর দিকে তীক্ষ্ণ নজরে তাকালো বড় বউ, তারপর জায়ের দিকে, এবং বুঝল এরা অনুশোচিত নয়, এরা শোধরাবে না, এরা ক্ষমা চাইবে না। অতঃপর জানালো আমি যাচ্ছি না, বলেই উঠে গেল সে। চিন্তিত হলো ছোট বউ, উঠে গেল ছোট পুত্র। বড় বউ নিজের ঘরে ঢুকল বহু বছর পর। দ্রুত ঢুকে গেল ওয়াশরুমে। অশ্রু দেখানোর চরিত্রের বাইরে তার। কল ঝরছে, ঝরঝর, চোখ ঝরছে সমান্তরারে। পই পই করে বলেছিলাম ডিভোর্স দাও, ডিভোর্স দাও। না, প্রেম, এইবার বোঝো, যাও জড়ায় ধরো, যাও। প্রেম, সোয়াদের বউ। হাহ। ছোট বউ বিরক্ত। পেছন থেকে তাকে জড়িয়ে ধরে আছে বড় পুত্র। সে ছোট বউয়ের কথাবার্তা ধরতে পারছে না, কিন্তু কামনায় কাঁপছে। ছোট ভাই বেরিয়ে গেছে, বড় বউ ওয়াশরুমে। একদান হয়ে যাক, ছোট বউয়ের বেডরুম। ছোট বউ কিন্তু পরিকল্পনা সাজিয়ে ফেলেছে এরই মধ্যে। এবার সে আরও ডেসপারেট। ভাইয়ার দিকে নজর দিতে পারছ না ইদানিং। বড় বউয়ের তির্যক বাক্যটা তাকে বুঝিয়ে দিয়েছে সব। তীক্ষ্ণ বুদ্ধিমতী মহিলা ছোট বউ। এবার সে পুরো সংসারটাই দেউলিয়া করে দেবে।
নির্বোধ লম্পট ভাসুরটাকেও আর ছাড় নাই। সাদা হলুদ সায়ানাইড ক্যাপসুলটার গুঁড়ো মেশাচ্ছে ছোট বউ গ্লাসের শরবতে। বড় বউ ছাড়া পাচ্ছে বলেই আবারও আনিয়ে রেখেছে 2টো ক্যাপসুল। যদি কাজে লেগে যায়। কাজে লাগছে এখন। বড় পুত্র ওদিকে পাজামা খোলায় ব্যস্ত। সে জানেও না ছোট বউ কি ভয়ানক কাজটা করছে এদিকে। সে এও জানে না তার বিছানার নিচে বাকি ক্যাপসুলটা রেখে এসেছে ছোট বউ। মারবে, গতবারের মতো ধরা খাবে সে। গতবারের পরিকল্পনার পুনঃবাস্তবায়ন, তবে এবার কুশীলভ ভিন্ন। পরে পরে তুমি এখন যাও নিজের ঘরে, ভাবির পাশে। নাও, শরবতটা আগে ভাবিকে খাইয়ে দাও। বেচারি টায়ার্ড ভীষণ। ঠোঁটে একচিলতে হাসি ফুটিয়ে শরবতের গ্লাসটা ধরিয়ে দিল ছোট বউ বাড়ির বড় পুত্রের হাতে। বড় পুত্র বেরিয়ে গেল রাতের আভাসের নেশায়, সারা দেহে হাসি ফুটিয়ে, হাতে লেবুর শরবত। 06। শরবতের গ্লাস হাতে বিছানার কিনারে বসে আছে বড় বউ। ঠান্ডা গ্লাস, ঘোলা লেবু জল। ভীষণ ক্লান্ত সে। ঠান্ডা শরবতের ভিতরে চোখ দুটি ডুবিয়ে রেখেছে। ওখানে সে দেখতে পাচ্ছে শাশুড়ির মায়াভরা মুখখানা। শাশুড়ি বলছেন, আর কত ক্ষমা রে বউ, আর কত ক্ষমা। বড্ড তৃষ্ণা পেয়েছে বড় বউয়ের। গ্লাসটা ছোঁয়ালো ঠোঁটে। কোনো সন্দেহ হচ্ছে না তার। এত তাড়াতাড়ি কিছু ঘটাবে বলে মনে হয় না। গ্লাসটা উপুর করবে মুখে, ও সময়ই দরজা ঠেলে ঢুকল মিতুল। তার পেছনে ছোট পুত্র। মা। মিতুল তার প্রশ্নটি এখনই করবে। এজন্যই সে সুদূর ভিনদেশ থেকে উড়ে এসেছে। সব প্রশ্নের জবাব আছে গো মা, সব অপমানের জবাব আছে। তোর, আমার, দাদির। তুই কেমন আছিস গো মা? কথাগুলো কণ্ঠনালী ডিঙিয়ে বেরোতে পারছে না বড় বউয়ের। এই পরিবারে এই প্রথম ডুকরে কেঁদে উঠল সে, দীর্ঘ কাল পর, নিজের নারীটার দিকে তাকিয়ে। ছোট পুত্র দ্রুত ছুটছে নিজের কক্ষের দিকে। ও ঘরে ক্যামেরা সেট করে রেখেছে সে, আজকের জন্য। সে ভবঘুরে, সে অসংসারী, সে বিভ্রান্ত, কিন্তু সে মেধাবী যুবক। তার ইনটিউশন প্রকৃষ্ট। এরকম মানুষেরাই গুরুত্বপূর্ণ সময়ে, গুরুত্বপূর্ণ স্থানে, গুরুত্বপূর্ণ ভূমিকাটা রাখে। ক্যামেরাটা দ্রুত দেখে নিতে হবে, আবার কিছু করে ফেলেছে নাকি এরা। ইনটিউশন খচাচ্ছে। প্রিয় বন্ধুরা, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পরবর্তী পর্ব শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন সবাই।